আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা এই মুহূর্তে আমাদেরকে যে যেখান থেকে দেখছেন, পরবর্তীতে লাইভটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আপনারা সকলে জানেন যে বিষয়টা নিয়ে কথা বলবো। আপনারা এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখেছেন, গাইবান্ধার রাম মূর্তি স্থাপনের কাজ বন্ধ কেন। তার মানে গাইবান্ধার, বাংলাদেশের গাইবান্ধা জেলার একটা রাম মন্দির, একটা মন্দিরে একটা 50 ফিট উচ্চতা একটা মূর্তি তৈরি করার কথা ছিল, সেই মূর্তির কাজ আপাতত বন্ধ। আপনাদেরকে যদি কাহিনীটা একটু আমি বলি, আমি একটা পত্রিকার পড়ছি। এটা ছিল বাংলাদেশের রাম মন্দির মূর্তি নির্মাণে স্থকাদেশ উগ্রপন্থী গোষ্ঠীর চরম চাপের অভিযোগ। এটা পত্রিকার নিউজ আমাদের দেশের। বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় শ্রী শ্রী রাম গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে বিশ্বের বৃহত্তর ভগবান রামের মূর্তি নির্মাণের কাজ আপাতত স্থগিত করা হয়েছে। মন্দির উপদেষ্টা শ্যামল কুমার মহন্ত বৃহস্পতি এক সাংবাদিক সম্মেলনে এই কথাটি বলেছেন। এটা বিশাল রাম মন্দির, এটা বিশ্বের সর্ববৃহৎ। তো আমার হিসাবে আমরা মুসলমান, আমাদের যেমন হাজার হাজার মসজিদ আছে, তেমনি হিন্দুদের 2-4-10টা করে বিভিন্ন জেলায় হয়তো মন্দির আছে, তাদের সেখানে তাদের ভগবানের মূর্তি দিবে, যেহেতু তারাও আমার দেশের নাগরিক। বাংলাদেশ হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সকলেরই দেশ। যারা আছি আমরা সবাই একই পরিবার। ধর্ম যার যার, আমরা একটা সময় বলতাম ধর্ম যার যার, উৎসব সবার। সেখানে ওনার একটা রাম মন্দির আছেন, সেখানে একটা রামের মূর্তি করবেন 50 ফিট দৈর্ঘ্য। এতে আমাদের দেশে দুটো লাভ হতো। এক হচ্ছে যে প্রতি বছর হয়তো এই রামের জন্মদিন বা ওনাদের যেসব উৎসব আছে, সেই উৎসবে পৃথিবীর বিভিন্ন জায়গার হিন্দুরা এসে সেখানে পূজা করতো। এতে আমাদের ফরেন রেমিটেন্স যেমন ইনকাম হতো, যেমন ট্যুরিজমও বাড়তো। কারণ এত বড় মূর্তি দেখার সাধ্য অনেকের হয় না। যেমন আমরা অনেকে আফগানিস্তানে যাই বুদ্ধ মূর্তি দেখার জন্য, বিশাল বিশাল, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যায়। সেখানে এই মূর্তিটা হলে তো আমরাও দেখতে যেতে পারতাম। তো দুইটা জিনিস ছিল আমাদের অর্থনীতিতে ব্যাপক একটা পরিবর্তন করতো। আপনারা তো বলতে পারেন যে কিভাবে পরিবর্তনটা করতো। ওই মূর্তিটা হয়ে যাওয়ার পর আশপাশ হয়তো 50টা চায়ের দোকান হতো, বিড়ি সিগারেট বেচত, সেখানে লোকজন কাজ করত, সেখানে টাকাটা খরচ হতো, টাকাটা রোলিং হতো বাজারে। এটাই বিশাল জিনিস। বিমানে করে অনেক লোক যেত দেখতে, ছবি তুলতো ওখানে গিয়ে। আমি আপনার জায়গাতে ছবি তুলতাম। এটাও একটা বিজনেস। সবকিছু মিলে একটা বিশাল কর্মযোগ্য ছিল। এই মন্দিরটি হচ্ছে 1787 সালে কৈলাস নামে এক জমিদার ছিলেন, হিন্দু জমিদার। তিনি জমিটা আমাদের দেবোত্তরকে দিয়েছিলেন। সেখানে পার্শ্ববর্তী হিন্দুরা, যেহেতু মন্দিরের পাশে হিন্দু সমাজ, হিন্দু গ্রাম, আমরা যুগের পর যুগ এবং বছরের পর বছর এটা ভোগ করে আসছিলাম। কিন্তু আমাদের মন্দিরের যে পরিবেশটা ছিল সেটা একটু জরাজীর্ণ। আমরা স্টেপ বাই স্টেপ ইয়ং জেনারেশন, যারা সমাজের ছেলে পেলে আছে, আমরা আস্তে আস্তে এটাকে সংস্কারের একটা পর্যায়ে নিয়ে আসতেছিলাম। এটি নতুন মন্দির নয়, এটি যুগের পর যুগ এবং বছরের পর বছর এখানে কালী পূজা, শিব পূজা, বিভিন্ন পূজা করে আসছিলাম আমরা। কিন্তু 2024 সালের 10ই আগস্টের পর থেকে এটি আমরা সংস্কারের একটা চিন্তা ভাবনা করি। মন্দির যখন একটি কালী মন্দির যখন আমরা করি, কালী মন্দির কমপ্লিট করার পরে আমাদের পার্শ্ববর্তী মুসলমান ভাইয়া আছেন, হিন্দু সমাজ আছে, প্রশাসন আছে, আমরা সবাইকে ডেকে একটা মিটিং করি। কি কি হবে সেটা প্রজেক্টরের মাধ্যমে আমরা সকল মুসলমান ভাইদেরকে জানাইছি এবং প্রতিটা মুসলমান ভাইদেরকে 1 কেজি করে মিষ্টির প্যাকেটে দেওয়া হয়েছে যে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা, কোনো কমপ্লেন আছে কিনা। তখন তারা বলেছে, হরিদাস তুমি 200 ফিট করো আর 500 ফিট করো, তোমার জায়গায় তুমি করবা, তোমার ধর্ম তুমি করবা, আমাদের সেটা কি সমস্যা। দেখুন, আস্তে আস্তে যখন নির্বাচনের শুরু, মানে ঠিক মুহূর্তে আগে থেকে কিছু আস্তে আস্তে গল্প শুরু হচ্ছিল যে এত বড় মন্দির তো ভারতেও নাই, তাহলে বাংলাদেশে কেন। তারপরেও আমরা ফেসবুকে প্রচার দিয়েছি, বাংলাদেশের এবং তথাকথিত বিশ্বের সবচেয়ে বড় একটা ভগবান শ্রীরামের বিগ্রহ হতে যাচ্ছি, যেটির আয়তন বা দৈর্ঘ্য 81 ফিট। তখনও কিন্তু মাননীয় এমপি মহোদয়ের যারা নির্বাচিত বা বিভিন্ন দলীয় লোক আছেন, তারা কিন্তু আমাকে কোনো বাধা দেয় নাই, কাজই করি নাই। কিন্তু আমি প্রচার করছি 2 মাস আগে থেকে, তখনও যদি আমাকে বাধা দিত সম্প্রীতির বন্ধন রক্ষা করার জন্য, আমি করতাম না, আমি তৈরি করতাম না। আমার কি সমস্যা হইতো? আমি তো কোনো দেশের টাকা নিয়ে তো আমি মন্দির করতেছি না যে আমাকে অন্য দেশ আমাকে চাপ দিবে এটা করতেই হবে। তখনও যদি আমাকে বাধা দিত তাহলে আমি এই মন্দিরটা করতাম না। ঠিক
জুলাই মাসের 15 তারিখে আমরা উদ্বোধনের চিন্তা ভাবনা নিছি, যখন ফেসবুকে পোস্ট দিছি, যখন গাইবান্ধা জেলার শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে সবচেয়ে রাম বিগ্রহের উদ্বোধন আগামী 15ই জুলাই 2026। ঠিক এই সময় কিছু মৌলবাদী তৌহিদি জনতা এটাকে ভিন্ন একটি চোখে নিয়ে গেল, ভিন্ন দৃষ্টিতে নিয়ে গেল। যে দৃষ্টি যখন একটি এলাকাবাসী, পার্শ্ববর্তী এলাকা মুসলমান ভাইদের কোনো সমস্যা নাই, তাদের কোনো অভিযোগ নাই, কিন্তু এটি আন্তর্জাতিক পর্যায়ে পিনাকি ভট্টাচার্য আমাদের দাদা, উনি বলেছিলেন 100 বছরের পরিকল্পনা ভারত বাস্তবায়ন করতে যাচ্ছে রংপুরকে দখল করার জন্য রাম মন্দিরের মাধ্যমে। আমি বলতে চাই, ইউ আর নট ক্লেভার। কারণ একটি মন্দির দিয়ে যে রংপুর দখল করতে হবে ভারতকে, তুমি কেমন বোকা বাঙালিকে তুমি খাওয়াইলা যে একটি মন্দির দিয়ে ভারত রংপুরকে দখল করে নিবে? এটা স্রেফ গুজব, এটা একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের হিন্দু এবং মুসলমানদের একটি দাঙ্গার পায় তারা করতেছে পিনাকি ভট্টাচার্য। আপনারা জানেন কিনা জানি না, উনি অনেকগুলো বার্তা দিয়েছে যেগুলো মুসলমান ভাইরা খাচ্ছে নিচ্ছে এবং ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে পিনাকি ভট্টাচার্য। ও দাদা, আমি যদি বলি যে পিনাকি ভট্টাচার্যের ভাই আপনাদের সেই মন্দিরে গিয়ে আপনাদেরকে 10,000 টাকা অনুদান দিয়ে আসছেন এবং উনি দোয়া চেয়ে আসছেন আপনাদের ভগবানের কাছে যাতে ওনার ভাই সসম্মানে দেশে ফিরতে পারে, কথাটা কি সত্য নয়? হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের 10 তারিখে রাম বিক্রির জন্য উনি 10,001 টাকা দিয়েছেন, নট 10,000 টাকা। আমাদের প্রণামী সিস্টেমটা হচ্ছে যদি লক্ষ টাকাও হয় 1 টাকা দিতে হয়, মানে এটা একটু আলাদা সিস্টেম আমাদের। উনি তখন বলেছেন, ওনার বাড়ি বগুড়া, আর পিনাকি ভট্টাচার্য বিয়ে করেছেন 2012 সালে টাঙ্গাইলের জামাতের এক নেতা, উনি কনভার্ট হয়ে গেছেন। কিন্তু ওনার ভাই ওই বিষয়টাও কিন্তু আমাকে বলেছে যে দাদা যেন বাংলাদেশে আসতে পারে, উনি যেন সুস্বাস্থ্য নিয়ে বাংলাদেশ সরকারের যেন কোনো মামলা মোকদ্দমা যেন না পড়ে। দেখুন, আমরা সম্প্রীতির বাংলাদেশ তৈরি করতে গিয়ে উনি যেহেতু হিন্দু, আমাদের সেই জায়গা থেকে ওনাকে সর্বোচ্চ চেষ্টা করেছি। জি দাদা, আপনি তো বিয়ে শাদী করেন নাই, আপনি তো এখনো চিরকুমার। না, এটা ভুল তথ্য, এটা খুবই একটা নেগেটিভ তথ্য এটা আপনাদের। আমি বিয়ে করেছি 2024 সালে এবং এটা ময়মনসিংহ বিয়ে করেছি। কিছু গুজবকারী ব্যক্তিরা আমি মুসলমান হয়ে গেছি, আমি এটা হয়ে গেছি, আমি সেটা হয়ে গেছি, আমি সরকারের টাকা মেরেছি, আমি সরকারকে চ্যালেঞ্জ করতে পারি। আপনারা এত বড় গোয়েন্দা সংস্থা, আপনাদের সরকারের 1টি টাকা নিয়েছে কিনা আপনারা একটু প্রমাণ করেন তো। হরিদেব বাবু টাকাটা নিয়েছে কিনা প্রমাণ করুন, এটা প্রমাণ করুন যে ভারতের এজেন্ট কিনা আমি। কারণ হচ্ছে আপনার বিরুদ্ধে তো সবচেয়ে বেশি কথা বলছে হচ্ছে যে খাইরুল ইসলাম খান চান, জামায়াত নেতা। দেখুন একটু কথা বলি, তৌহিদি জনতার ব্যানারে যখন জামাতের একজন নবনির্বাচন, মানে উনি নির্বাচন করবে, পৌরসভা নির্বাচন করবে, খায়রুল চান, উনি আমার কাছে টাকা, উনি একটা সাহায্য চেয়েছিলেন ঈদের আগে। আমি বলেছি এটি হিন্দুদের মূল্য সম্পদ, আমি আপনাকে দিতে পারি না। ওনার কলটা আমার কাছে আছে। উনি যে একটা অর্থ চেয়েছিলেন, আমি সেটাকে বাধা দিয়েছি। সেখান থেকে তার আক্রোশ যে এত বড় মন্দির হচ্ছে, আমি চাননি, আমি 10 টাকা পাইলাম না, এটা হয়তো তার তরফ থেকে একটা হতে পারে। আমি আপনার এলাকার বেশ কিছু লোকজনের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, আপনি আপনার এলাকার ওইদিকে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় নাকি দান করেছিলেন, আপনি ব্যক্তিগতভাবে দান করেছেন মসজিদ মাদ্রাসায়। না, আমার একটা চয়েস টু চেঞ্জ অফ হিন্দু ফাউন্ডেশন আছে, সেখান থেকে আমার 20,000 সদস্য, প্রতি সদস্য 1,001 টাকা দিয়ে আজীবন সদস্য হয়েছে এবং কিছু কিছু টাকা দেয়। শুধু হিন্দু খালি খাবে, মুসলমান ভাইয়েরাও খায়, সম্প্রীতির বন্ধন তৈরি করার চেষ্টা করেছি আমি। তো দেখেন, আপনি সম্পত্তির চেষ্টা করেছেন, আপনি মুসলিমদের মসজিদ মাদ্রাসায় দান করেছেন, যে আপনি চাইছেন যে আপনার এলাকার এটা, সেই জায়গায় আজকে যখন আপনার এই মূর্তিটা হতে দিচ্ছে না বা সমস্যা করছে, আপনার কাছে কেমন লাগছে, বা আপনার ওখানকার হিন্দুদের বা সনাতনীদের? দেখুন, আমি কিন্তু অনেক কথা শুনতে হচ্ছে, হিন্দুদের অনেক কথা শুনতে হচ্ছে। আপনি মুসলমানকে খাওয়ালেন, মুসলমানই কিন্তু একটু খারাপ ভাষায় আমাকে বলতেছে, সেটা আমি ব্যবহার করতে চাচ্ছি না। দাদা, এই মুহূর্তে আপনি কি জীবন আশঙ্কা আছে নাকি আপনার কোনো? দেখুন, আগামীকাল 72 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, 72 ঘন্টা। যেহেতু এটা একটা কমপ্লেক্স, এখানে বৃদ্ধাশ্রম আছে,
এখানে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ভিত্তি স্থাপন করেছেন মাননীয় এমপি মহোদয়, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই চিকিৎসা নিতে পারবে। এখানে আমাদের মেডিকেল ক্যাম্প হয়, সেখানে অনেক মুসলমান এখানে এসে সেবা নেয়। সেই জায়গা বন্ধনে আমি চেষ্টা করছি যে এই বাংলাদেশে আমরা সংখ্যালঘু নয়, আমরা একে অপরের ভাই ভাই, বোন বোন হিসেবে আমরা মিলেমিশে বসবাস করি। সেই জায়গাটাতে সে দুর্বল জায়গা, আমার যে ওটাই দুর্বল জায়গা, যে আমি যে সম্প্রীতি বাংলাদেশ করতেছি ওটাই দুর্বল জায়গা। এই দুর্বল জায়গাতেই তারা পুঁজি করে একটা বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করতেছে, সেটা আগামীকালই ঘটাতে পারে, কারণ তাদের 72 ঘন্টা। আর পিনাকি ভট্টাচার্য গুজব পায়নি, উনি যেখানে হাত দিয়েছেন সেই জায়গাটা মানে ধ্বংস হয়ে গেছে। দাদা, আপনাদের মূর্তিটা কি পুরোপুরি হয়ে গেছে নাকি এটা চলমান এখনো? দাদা দেখুন, এটা 100%-এর মধ্যে 80% কাজ শেষ। 80%ই কাজ শেষ? হ্যাঁ, 80% কাজ শেষ। যেহেতু আমি উদ্বোধনী করবো 2025 সালের 15 জুলাই, তাহলে অবশ্যই এখানে সেই কাজের পরিধি হিসেবে আমি ডিক্লেয়ার ঘোষণা করেছি। না, আমি যেহেতু জানি না পুরোপুরি ব্যাপারটা, এই জন্য আপনার কাছে জানতে চাইলাম। আর আজকে আপনাকে এখানে ডাকার পেছনে আমার মূল উদ্দেশ্য যেটা, আমাকে আসলে এপি ফ্রান্স ফরাসি বার্তা সংস্থা থেকে আমাকে বলা হলো, যেহেতু আমি বাঙালি, আমাকে আপনার একটা ইন্টারভিউ করার জন্য। এটা তারা পরে আবার ট্রান্সলেট করে তারা পত্রিকায় আনবে, যে আসল মূল কাহিনীটা কি, মূলত কি হচ্ছে ওখানে, মৌলবাদীদের দাদা আরেকটু কথা বলতে চাই, যেহেতু আপনারা বিদেশের কাছে পৌঁছাবেন। উনি বলেছেন রংপুরের প্রবেশদ্বার, অনেক জায়গায় দেখেছেন আপনারা, নিউজ দেখেছেন। অ্যাকচুয়ালি রংপুর থেকে এটা প্রায় 50 কিলোমিটার দূরে, মেইন রোড থেকে 3 কিলোমিটার দূরে। এবং যদি আপনি মন্দিরে প্রবেশ না করেন তাহলে আপনি রাম মন্দিরটি দেখতে পারবেন না। এটি খোলা জায়গায় নয়, এটি সরকারি জায়গায় নয়, এটি আমাদের নিজস্ব সম্পত্তিতে, নিজস্ব ভূমিতে, নিজস্ব জায়গায়, নিজস্ব মাতৃভূমির জায়গাতে আমরা রাম মন্দির তৈরি করেছি। এবং গ্রামের নামও কিন্তু মধ্য রামচন্দ্রপুর। রামের জায়গায় রামের মন্দির হবে, তাদের সমস্যা কোথায় আমি এটা জানতে চাই। দাদা, এই মুহূর্তে এই ঘটনার পরে কি আপনার কি লক্ষ্য করেছেন কিছু, যে আপনাদের মন্দিরের দেখার জন্য কি উৎসুক জনতা আসছে কিনা বারবার? এখন গত শুক্রবারে মিনিমাম 2 লক্ষ ভক্ত আসছিলেন গত শুক্রবারে। আজকে অনেক ভক্ত, এবং ভক্তরা কিন্তু অনেক, এই এলাকায় কিন্তু অনেক কলকারখানা তৈরি হচ্ছে এবং অনেক দোকানপাট কিন্তু হয়ে গেছে। যেখানে একটি দোকান ছিল সেখানে আজকে 40টা দোকান। এখানে কিন্তু বেশিরভাগ মানুষ কাজ করে হচ্ছে মুসলমান। 153 জন কর্মচারীর মধ্যে মুসলমানই 122 জন। যাক, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা শুনছিলেন দাদার কথা, যে পিনাকি ভট্টাচার্যের কথা বলা হচ্ছে। উনি ফ্রান্সে থাকেন, উনিও সনাতন ধর্মী একজন ব্যক্তি, যদিও বিয়ে করেছেন মুসলিম, কিন্তু এখন উনি ব্যাপক ভারত বিদ্বেষী। তা আমরা অনেকেই বলি আপনাদের যে হিন্দুরা সবসময় ভারতের পক্ষে থাকে, কিন্তু ভারত বিদ্বেষী দেখতে হলে আপনি পিনাকি ভট্টাচার্যকে দেখতে পারেন। আর আসলে ওই যে আগে একটা কথা বলেছি, ধর্ম যার যার, যে আপনার বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশকে ভালোবাসে, ইন্ডিয়ার হিন্দুরা ইন্ডিয়াকে ভালোবাসে, এটা নর্মাল বিষয়। যেমন আমি মুসলিম, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমার পাকিস্তান বসাই দিলে আমার ভালো লাগে না। তো এখন পিনাকি ভট্টাচার্য আসলে কার পারপাস সার্ভ করছেন সেটা উনি আর ওনার ভগবানই জানে, উনি আসলে কার পারপাস সার্ভ করছেন। মূল ঘটনা হচ্ছে যে উনি কি আসলে বাংলাদেশের পক্ষে, নাকি উনিই চাইতেছেন বাংলাদেশটা 6 টুকরা হয়ে যাক। না, আমি দাদাকে অনুরোধ করব, আপনি এত দেশপ্রেমিক, এত দেশের প্রতি ভালোবাসা, আপনি ফ্রান্সে বসে আছেন কেন দাদা? দেশে আসুন রাম মন্দিরকে আপনি পূজা করুন। দেখুন ভগবান রাম মন্দির বাংলাদেশে আছে। দাদাকে আমি প্রণাম করি, পিনাকি দাদাকে। দাদা বাংলাদেশে আসুন, বিদেশের মাটিতে গুজব না ছড়িয়ে সত্যিকারের অর্থে রাম মন্দিরকে আপনি দেখে যান। এটা কি রংপুরের প্রবেশদ্বার? ভারতের প্রতি আমাদের কোনো ইয়া নাই। আমাদের মাতৃভূমি বাংলাদেশ, আমাদের জন্ম বাংলাদেশ। আমরা তো অন্য দেশের জন্য মন্দির করি না, আমরা ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমরা মন্দির করি। দাদা, আপনার এখন যে মন্দিরটা আপনি বললেন যে প্রায় 95% কাজ শেষ, 5% আছে, এইসব ঘটনার পরে প্রশাসন কি কোনো সহযোগিতা করছে কিনা আপনাদেরকে? না, এটা একটা সুন্দর একটা প্রশ্ন। বাংলাদেশ পুলিশ প্রশাসন, র্যাব, ডিএসবি, আনসার ব্যাটালিয়ন থেকে শুরু করে এভরিথিং, সকল প্রশাসন আমাকে সাহায্য সহযোগিতা করতেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে।
আমি ধন্যবাদ জানাই এলাকার সকল মুসলমান ভাইদের, যারা আমাদের পাশে আছেন, যারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, যারা বলতেছেন আমরা তোমাদের পাশে আছি। আপনাকে মনে হয় যে 72 ঘন্টা যাওয়ার পরে কোনো অঘটন ঘটার সম্ভাবনা কি আপনারা ফিল হ্যাঁ, করছেন? এটা 100, মানে এটা যেহেতু আমি অনুধাবন করতেছি, আমি ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখতেছি, তাদের কথা হচ্ছে আসুক সোমবার, আসুক সোমবার, শেষ হোক 72 ঘন্টা। তাতে আমার মনে হচ্ছে এখানে একটি অপ্রীতিকর ঘটনা বা কারা এটা ঘটাচ্ছে, এটা সরকারকে আমি খতিয়ে দেখার জন্য অনুরোধ করব। আসলে এই ধরনের হুমকিতে আমরা কিভাবে থাকতে পারি, কি যেখানে মন্দির নিরাপদ নয় সেখানে আমি কিভাবে নিরাপদ হতে পারি? তাহলে আপনারা কি প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন এর ভিতরে যে সোমবারে বা হ্যাঁ, প্রশাসনই আমাকে অ্যালার্ট করেছে, দাদা আপনি চোখ কান খোলা রাখেন। কতজন পুলিশ আছে এখন মন্দির পাহারায়? এখনো 10 জন পুলিশ প্রতিদিন রাত দিন পাহারা দিচ্ছে, 10 জন পুলিশ, এবং অনেক যারা টহল দিচ্ছে তারাও আছে মাঠে, এবং তারাও আতঙ্কিত, প্রশাসনও আতঙ্কিত, আসলে হচ্ছেটা কি। আপনার ভক্তরা কি মন্দিরের ভেতরে আছে? হ্যাঁ, আমার ভক্তরা, অনেক ভক্ত আমার মন্দিরে আছে, তারা অবস্থান করতেছেন এবং তাদের ভিতরে একটা আতঙ্কিত বিরাজ করতেছে যে না কি হয়। তার মানে পুরো এলাকা, পুরো পরিস্থিতি এখন একরকম থমথম। হ্যাঁ, একটা মানে একটা পক্ষ দৌড়াদৌড়ি করতেছে, মানে যাতায়াত করতেছে, তারা সুযোগ খুঁজতেছে যে এখানে কিছু করা যায় কিনা। দর্শক শ্রোতা মন্ডলী, আমরা লাইভটি এখানে শেষ করব, তবে যাওয়ার আগে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলি। সেটা হচ্ছে যে মৌলবাদীদের উৎপাত বাংলাদেশে বেড়ে গেছে এই ধরনের না। আমাদের দেশে যেমন 560টি মডেল মসজিদ আছে, অত্যন্ত অপরূপ সুদৃশ্য মডেল মসজিদ, এছাড়াও লক্ষ লক্ষ মসজিদ আছে। সেই জায়গায় যদি এই গন্ড গ্রামে একটা রামের মূর্তি স্থাপন করা হয়, এতে দেশের মাটি অপবিত্র হয়ে যাবে তেমন কিছু নয়। এবং যদি আজকে রাম মূর্তি না করতে পারে, আমাদের চিটংয়ে আছে যেমন রামকৃষ্ণ লেন, এরকম হাজারো হিন্দু নামের রোড ঘাট আছে, মিষ্টির দোকান আছে বোস ব্রাদার্স, তাহলে তো সবই বন্ধ করে দিতে হবে। এখনো প্রায় 1.5 থেকে 2 কোটি হিন্দু আছে, তার মানে কি আমরা কি আমাদের এই হিন্দু ভাই যারা আছে তাদেরকে কি ছুঁড়ে ফেলে দিব বঙ্গোপসাগরে? এটা কি সম্ভব? এটা কি আপনার মানবতা? আমরা মুসলিম যদি এক জায়গায় থাকতে পারি, আমার দেশের নাগরিক হিসেবে হিন্দুরাও আমাদের পাশে থাকতে পারবে, বুদ্ধ খ্রিস্টান সকলে থাকতে পারবে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা হিন্দু বাড়িতে দুর্গা উৎসবে দুর্গা পূজা দেখতে যেতাম আনন্দের সহিত। আমাদের বন্ধু বান্ধবরা আমাদের ঈদের সময় আসতো বাড়িতে, ঈদের দিন বাড়িতে আসতো, সবাই মিলে একসাথে সেমাই খেত। তাদের দুর্গাপূজা আমরা যেতাম, ওখানে আমরা ফল মূল মিষ্টি এগুলো খেতে যেতাম। সেই সম্প্রীতিটাকে হারিয়ে যাচ্ছে কিনা এটা আপনাদের কাছে প্রশ্ন। আর এই যে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের এই মূর্তি আমাদের দেশে থাকবে কি থাকবে না, এবং এটা রক্ষার দায়িত্ব আমরা মুসলমান হিসেবে আমাদের কিনা সেটা ভাবার দায়িত্ব আপনার এবং আমার। ভোট আসলে তখন হিন্দু মন্দির পাহারা দিতে যাই, তখন দুর্গাপূজা পাহারা দিতে যাই, তখন ওখানে যায় ভগবত গীতা পড়ি, তখন ওখানে যায় যে বুদ্ধিস্টদের পড়ি, আম্মাং শরণাং গাচ্ছামি বুদ্ধাং শরণাং গাচ্ছামি, তখন বুদ্ধ আমার নবী হয়ে যায়, তখন হিন্দুদের রামকৃষ্ণ এরাও আমাদের নবী রসুলের অনুসারী বলা হয়। আর আজকে কেন তাহলে ভাঙা হবে? এই প্রশ্নগুলো সব আপনাদের কাছে, আপনারাই বিচার করুন। আমরা বিদায় নিচ্ছি। দাদা, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। যদি আপনি পুরো বাংলাদেশের সমস্ত ভাই বোন যারা আছি আমরা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি বলতে পারেন। আমি সবাইকে, দেশবাসীকে আমি অনুরোধ করব, আপনারা গুজবে কান দিবেন না, আপনাদের ধর্ম আপনারা পালন করবেন, আমার ধর্ম আমি পালন করব, আমরা হিন্দুরা করব, কারো ফাঁদে পা দিবেন না। আসুন আমরা হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করি এই সুন্দর বাংলাদেশে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ দর্শক শ্রোতা মন্ডলী এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো বিদায় নিচ্ছি, আসবো আবার অন্য কোনো পর্বে। আমরা দাদার সুস্থতা কামনা করি এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে এই মন্দিরের আশপাশে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয়, দাদা বা তার পরিবারের উপরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয় সেদিকে সুদৃষ্টি দিবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমি যেটা বারবার বলে থাকি যে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে সেই জনগণের তৈরিকৃত একটি দৈত্য, যাকে বোতলে আপনি বন্দি করতে পারবেন না, কোনো বোতলে আপনি বন্দি রাখতে পারবেন না। মানে এটা বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটা রাজনৈতিক এমন একটি দল যেটা জনগণের দ্বারা তৈরি। এটা আপনি নিষিদ্ধ করে কতক্ষণ রাখবেন? এরা তো বের হবে।
এরা রাজনীতি মিছিল করবে, মিটিং করবে, বরং আমি মনে করি এই মিছিলটা আরো ছোট হয়েছে, আরো বেশি বেশি হবে। আপনি তো বললেন 10-12 জেলায় হয়েছে, এরপর 64 জেলাতে হবে, তারপর 560টা উপজেলাতে হবে, এরপর শহরে, বাজারে, নগরে, বন্দরে, হাটে, মাঠে ঘাটে হবে, এবং খুব শীঘ্রই এগুলো দৃশ্যমান হবে। এবং আমার ধারণা ডিসেম্বরের মাসের মধ্যেই, যেটা আমাদের মাহবুব